গল্প শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আর দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। করিম আরেকটা কফির মগ দিয়ে বুবাইয়ের ঘরে এলো আমাকে দিতে। আমি কফির মগটা নিয়ে করিমকে বললাম বুবাইকে দেখতে, আর তারপর কফির মগটা হাতে নিয়ে বুবাইয়ের ঘর থেকে বেরিয়ে আসলাম বুবাইকে করিমের কাছে রেখে। আমি ড্রয়িং রুম থেকে একটা চেয়ার নিয়ে ব্যালকনিতে গিয়ে বসলাম। যাওয়ার আগে অজিতকে জিজ্ঞেস করলাম যে অজিত আমার সাথে ব্যালকনিতে গিয়ে বসবে কিনা। অজিত বলল এখনো বসবে না, কিছুক্ষণ পরেই ল্যাপটপ নিয়ে বসতে হবে অনলাইনে অফিসের কাজ করতে, ওয়ার্ক ফ্রম হোম। তাই ব্যালকনিতে একাই গিয়ে বসলাম। আসলে ওয়ার্ক ফ্রম হোম ছিল বাহানা, ও চাইলে কিছুক্ষণ পরও ল্যাপটপে বসতে পারত, কিন্তু ওর মনের মধ্যে চিন্তার যে তুফানটা উঠেছে সেটাকে শান্ত করাটাই আগে জরুরি। অজিতের হার্টবিট বেড়ে গেল এসব চিন্তা করতে করতে। সে আর কিছু চিন্তা করতে পারছিল না, ওর মাথা হ্যাং হয়ে গেছিল। সে নিজের ঘরে গিয়ে একটা জানলা খুলে দিল, জানলার পাশে ল্যাপটপ নিয়ে বসে পড়ল অফিসের কাজ করতে, সঙ্গে একটা সিগারেট ধরালো। প্রতিদিন সকালে সেই এক অফিসের মিটিং। অজিত মনে মনে বিরক্ত হয়ে ভাবল, জবে থেকে লকডাউন শুরু হয়েছে সিঙ্গাপুরের অফিস প্রথম 2 ঘন্টার সময় নেয়, বর্তমান আপৎকালীন পরিস্থিতিতে বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা তৈরি হয়েছে তা নিয়ে সংক্ষিপ্ত বিবরণও আলোচনাতে, এবং সেই মন্দাতে তাদের ব্যাংকের সেলসে কতটা কুপ্রভাব পড়ছে তাও থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ক্লায়েন্ট ম্যানেজমেন্টের পুরো টিমকে সেই প্রাতকালের আলোচনায় অংশগ্রহণ করতে হয়, যার মধ্যে অজিত পড়ে। প্রায় দুপুর হতে চলল, লকডাউন রিলেটেড ক্রাইসিস কল প্রায় শেষের পর্যায়ে। আর কিছুক্ষণ পরই মিটিং শেষ হবে, তারপর স্বামী স্ত্রী হয়তো কিছুটা সময় পাবো একান্তেও একসাথে কাটানোর। লকডাউনের ফলে তার অফিসের কাজ এখন সম্পন্ন হয় দীর্ঘ ভিডিও কনফারেন্সের মাধ্যমে। সকালের বেশিরভাগ সময়টাই অজিতকে তাই কাটাতে হয় নিজের বেডরুমের ল্যাপটপের সামনে বসে। লকডাউন শুরু হওয়ার পর থেকে তার বেডরুমটা এক প্রকার অফিস রুমেই পরিণত হয়েছে। অনলাইনে তার শেষ কলটা সম্পূর্ণ করে অজিত আমাকে খুঁজতে নিজের ঘর থেকে বেরিয়ে এলো। আমি ড্রয়িং রুমে লম্বা বিস্তৃত সোফায় পা ছাড়িয়ে বসে বই পড়ছি, পেছনে বালিশ রেখে হেলান দিয়ে সোফা কাম কাউচে অর্ধ হেলে আরাম করছি। অজিতের নজর তখন গেল আমার পরিধানের দিকে। ভেজা চুল দেখে বোঝাই যাচ্ছিল যে সবেমাত্র স্নান করে উঠেছি। উপরে একটি গাঢ় হলুদ রঙের টি শার্ট আর নিচে গোলাপি রঙের শর্টস, যা আমার স্পষ্টভাবে এক্সপোজ করছিল। তার উপর অবচেতনে একটি হাঁটুকে উপরের দিকে ভাঁজ করে রেখেছি, যার ফলে পেছনের দিক উন্মুক্ত হয়ে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে অজিতের নজর পড়ল কিছু দূরে বসে থাকা করিমের উপরে, যে মেঝেতে বসে সবজি কাটছিল আর ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়েছিল। অজিতের মনে শিহরণ জেগে উঠল। আমি বইয়ে মগ্ন ছিলাম। করিম বাংলাদেশের চট্টগ্রাম থেকে উঠে আসা গরিব ঘরের একটি জোয়ান ছেলে। শহুরে আদব কায়দা সে জানে না শহুরে মেয়েদের চাল চলন ও পোশাক পরার ধরন। তার কাছে এই সব কিছুই খুব নতুন। তার বয়সটাও তো মাত্র 20 বছর। এইটুকু বয়সে তার সেরকম কোনো অভিজ্ঞতাও হয়নি। চট্টগ্রামের বাইরে সে প্রথমবার পা রেখেছে কাজের সন্ধানে। আমি চুপ করে কিছুক্ষণ ভেবে অজিতকে বললাম, তোমাকে একটা কথা বলবো ভাবছি। অজিত উৎসাহের সাথে বলল, হ্যাঁ বলো না। আসলে আমিও কয়েকদিন ধরে একটা জিনিস লক্ষ্য করেছি। কি? আগে বলো, তুমি কোনো রিয়্যাক্ট করবে না। ঠিক আছে, করব না, বলো। আমি লক্ষ্য করেছি যে করিম মাঝে মাঝে আমার দিকে একটু অন্য নজরে তাকায়। সেটা কি করে বুঝবে? একটা মেয়ে 100 মিটার দূর থেকে বুঝতে পারে কোন ছেলে তার দিকে কিভাবে তাকাচ্ছে। তাও এভাবে ক্যাজুয়ালি ঘরে চলাফেরা করছো কেন? অজিত আমতা আমতা করে বলল, আমি কি এখন ওর জন্য ঘরে বোরখা পরে ঘুরবো? বাড়িটা কার? ওর না আমাদের? তাহলে এখন উপায় আবার কি? মানে তোমার কিছু যায় আসে না ও তোমাকে এভাবে দেখে বলে? ও কেমন অজিত? করিম একটি উঠতি বয়সী যুবক। যৌবনের ছোঁয়ায় তার শরীর এখন টকবক করে ফুটছে।
এই সময় কোনো মেয়েকে দেখে ওর উত্তেজনা হওয়াটা স্বাভাবিক। ও খুব জোর কি করতে পারে? আমার কথা ভেবে হয়তো হাতের কাজ করবে, এর থেকে বেশি তো কিছু করবে না। আর করার মুরদও নেই ওর। করিমের মুখে আমি ভয়ের লেশ লক্ষ্য করেছি। যখন ও চুপি চুপি আমাকে আড়াল থেকে দেখতে চায়, ও একটা আপাদমস্তক ভীতু ছেলে। মোল্লার দৌড় যেমন মসজিদ অব্দি, তেমনই ওর দৌড় বাথরুমে ঢুকে একা একা কাজ করা অব্দি। মানে কি বলতে চাইছো তুমি? ও তোমাকে ভেবে করলে তোমার কোনো অসুবিধা নেই? ও গ্রো আপ বেবি, মনে নেই আমরা যখন বাইরে বেরোতাম তখন কত ছেলে আমাদের দিকে শকুনের মতো তাকাতো? তো তারা কি বাড়িতে গিয়ে আমার কথা ভেবে পুজো করতো? কেউ কেউ এমন ভাবে তাকাতো যেন মনে হতো তারা আমাকে গিলতে আসছে। আমরা সেসব নিয়ে কত আলোচনাও করতাম। ভুলে গেছো তুমি? জানি না কত অগুন্তি পুরুষ কল্পনায় আমাকে নিজেদের বিছানার সঙ্গী করেছে। করিম তো সেদিক থেকে নিতান্তই একজন শিশু সুলভ যুবক। সে ঠিক মতো মেয়েদের দেখতেও জানে না। হিহি। অজিত আমার ঠোঁটের কাছে মুখ লাগিয়ে চুম্বন দিতে লাগলো। আমি নিজের মুখটা সরিয়ে বললাম, কি করছো? করিম যদি চলে আসে? এই যে তুমি বললে তোমার কিছু যায় আসে না, বাড়িটা ওর নয় আমাদের, এখন কি হলো? তো তাই বলে কি ওর সামনে আমরা খেলা করব? কথাটা মন্দ বলনি, করলে ভালোই হয় বলো। অজিত মজার ছলে বলল। যা ছাড়ো তো, গিয়ে দেখি রান্নার কাজ কত দূর এগুলো, বেলা হয়ে এলো তো। যাও যাও, গিয়ে আবার করিমের কুনজরে পড়ো, হালকা ছলে অজিত বলল। আচ্ছা, তো আমার বরের কি খুব জেলাস ফিল হচ্ছে? জেলাস? তাও আবার করিমকে নিয়ে? কাম অন, আমার এতটাও খারাপ দিন আসেনি। বলছো সত্যি তোমার জেলাস ফিল হবে না? এই বলে আমি কিছু একটা ভাবতে লাগলাম। অজিত জিজ্ঞেস করলো, কি ভাবছো সুইটহার্ট? ভাবছি তোমার একটা পরীক্ষা নিব। কিসের পরীক্ষা? এই যে তুমি যা বলছো সেটা সত্যি মানো কিনা, করিমকে দেখে তোমার জেলাস ফিল হয় কিনা। কি? তুমি কি করতে চাইছো এখন? তোমার ইনসিকিউরিটিটা চেক করতে চাইছি। আমার তোমার প্রতি কোনো ইনসিকিউরিটি নেই, সেটা তো পরীক্ষা করলেই বোঝা যাবে। একটা দুষ্টু হাসি হেসে বললাম। তারপর করিমকে ডাকলাম। করিম। আমার ডাক শুনে করিম তাড়াতাড়ি রান্নাঘর থেকে এলো। বলুন বৌদিমণি, আমাদের জন্য একটু জুস বানিয়ে আনো তো। ঠিক আছে বৌদিমণি। আমার অর্ডার পেয়ে করিম রান্নাঘরে চলে গেল জুস বানাতে। এখন লাঞ্চের সময় তুমি ওকে জুস বানাতে বললে কেন? কি হয়েছে তাতে? জুস খেতে ইচ্ছে করলো তাই বললাম। তোমার মতলবটা কি বলো তো? যা হবে তা দেখতেই পাবে, একটু ধৈর্য ধরো। কিছুক্ষণ পর করিম জুস বানিয়ে দুটো গ্লাসে ঢেলে ট্রেতে করে নিয়ে এলো। আমি একটা নিয়ে অজিতকে দিলাম আর অপরটা নিজে নিলাম। আমি আস্তে আস্তে গ্লাসটিকে নিজের থুতনির কাছে নিয়ে এসে নরম ঠোঁটটিকে গ্লাসের মধ্যে ঢুকিয়ে চুমুক দিলাম। এইভাবে অজিতের পানে তাকে একটা সেক্সি স্মাইল দিলাম। আমি আস্তে আস্তে জুস পান করতে করতে লাগলাম আর ইচ্ছাকৃতভাবে গ্লাসটিকে এমনভাবে ধরেছিলাম যে পান করার সময় গ্লাস থেকে জুস চুইয়ে চুইয়ে গলা হয়ে টি শার্টের ভেতর দিয়ে প্রবেশ করছিল। এইভাবে ধীরে ধীরে জায়গাটা ভিজে যাচ্ছিল, যা টি শার্টের ওপর দিয়ে বোঝা যাচ্ছিল। গ্লাসের অর্ধেক জুস গলার তৃষ্ণা মেটাচ্ছিল তো অর্ধেক বুকের। এইভাবেই গ্লাসটি খালি হলো। শরবতটি শেষ করে আমি নিজের বুকের দিকে তাকালাম। যা ভিজে গেল। নিজের বুকের উপর টি শার্টের ভিজে যাওয়া জায়গাটা দেখে একটু নাটক করলাম, কারণ আমি ভালো মতোই জানতাম দুষ্টুমি আর খামখেয়ালিপনার জন্যই এভাবে ভিজে গেছে। এটা পুরোপুরি আমার ইচ্ছাকৃতভাবে করা একটি কারসাজি। ওইদিকে দুজোড়া পুরুষ চোখ একনিষ্ঠভাবে আমার বুকের দিকে তাকিয়েছিল। অজিতের আবার সেই অ্যানাকন্ডাটা ফনা তুলে উঠেছিল। ওর গলা শুকিয়ে আসছিল, তাই সে তাড়াতাড়ি নিজের হাতে থাকা গ্লাসের বাকি শরবতটা চট করে খেয়ে নিল।